এই জফলা যদি শব্দের প্রথমে থাকে, মধ্যে থাকে অথবা শেষে থাকে। দেখো, জফলা যদি শব্দের প্রথমে থাকে, মধ্যে থাকে অথবা শেষে থাকে, তাহলে জফলা বিশিষ্ট শব্দের উচ্চারণটা কেমন হবে আমরা একটু দেখি। তাহলে দেখো, আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি, শব্দের প্রথমে যদি জফলা থাকে, এরপরে যদি অ অথবা আ উচ্চারণ থাকে, তাহলে এ দিয়ে লিখতে হবে। এর সঙ্গে একটা জফলা। আর শব্দের প্রথমে জফলা, এরপরে যদি অ আ উচ্চারণ না থাকে, তাহলে একার দিয়ে লিখতে হবে। একার, আমরা একারটাকে এভাবে লিখি। ওকে। আর মনে রাখবে, শব্দের মধ্যে অথবা শেষে যদি জফলা থাকে, তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে। দুইবার উচ্চারিত হবে। তোমরা জানো, ফলা শব্দের মধ্যে থাকুক আর শেষে থাকুক, সবসময় ওই মধ্যের আর শেষের বর্ণটা দুইবার উচ্চারিত হবে। সেটা রফলা হোক, জফলা হোক, মফলা হোক, যে কোনো ফলা শব্দের মধ্যে অথবা শেষে থাকলে ওই মধ্যের অথবা শেষের বর্ণ দুইবার উচ্চারিত হবে। আর জফলা যদি প্রথমে থাকে, তারপরে অ আ উচ্চারণ যদি থাকে, তারপরে তাহলে আমরা এ দিয়ে লিখব। আর জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে, যদি উচ্চারণ না থাকে, তাহলে একার দিয়ে লিখব। সবাই খেয়াল করো। আমি যদি এখন উদাহরণ দিই, ব্যথা। দেখো তো, প্রথমে জফলা আছে, তাই না? এই যে প্রথমে জফলা, আর এরপরে দেখো একটা আ উচ্চারণ আছে। একটা আ উচ্চারণ আছে। তাহলে প্রথমে জফলা, তারপরে যদি অ অথবা আ উচ্চারণ থাকে, তাহলে আমরা কি দিয়ে লিখব? এ দিয়ে লিখব। এ। তাহলে দেখো, এই এ যদি আমি এখন আনি, এই যে ব, এই এটা আমি নিয়ে আসলাম। এই যে দেখো, এর সঙ্গে আকার আছে ব্যথা। প্রশ্ন হচ্ছে, এই আকারটা কোথা থেকে আসলো? এই আকারটা আসলো, এর আকার। দেখো, বানানে কিন্তু আকার নাই, খেয়াল করেছ? বানানে আকার নাই, কিন্তু উচ্চারণ লিখতে গেলে আমার আকার আসে। এই আকারটা কোথা থেকে আসলো? এই যে এর একটা আকার আছে, এই আকারটাই এখানে চলে আসছে। আর তোমরা এটা জানো, এ কখন এ হয়, মনে আছে তো? এর আগে আমি শিখিয়েছিলাম, এর উচ্চারণ এ হবে কখন? যদি মুখের চোয়াল দুটি খুলে যায় বা খুললে, মুখের চোয়াল দুটি যদি খুলে, তাহলে এর উচ্চারণ কি হয়ে যায়? শিখিয়েছিলাম না? আর এটাও শিখিয়েছিলাম, এ কখন পরিবর্তন হবে না? মুখের চোয়াল দুটি না খুললে। মুখের চোয়াল দুটি না খুললে এ পরিবর্তন হয় না। আর মুখের চোয়াল যদি খুলে যায়, তাহলে এ হয়ে যায়।
আমি তো এটা আগেই শিখিয়েছি। দেখো তো আমার মুখের উচ্চারণ, আমি যখন উচ্চারণ করি আমার মুখের চোয়াল দুটো খুলে যায়। মুখের চোয়াল তো বুঝতে পেরেছ, এই যে হা হা করলে আমাদের মুখে দুইটা চোয়াল, একটা নিচে আর একটা উপরে। দেখো তো আমি যখন উচ্চারণ করি আমার মুখের চোয়াল খুলে যায়। যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে হয়ে যায়, আর যদি মুখের চোয়াল না খুলে তাহলে পরিবর্তন হয় না। যেমন এ এ এ এ মুখের চোয়াল খুলে না, মুখের চোয়াল না খুললে পরিবর্তন হবে না, আর মুখের চোয়াল যদি খুলে যায় পরিবর্তন হয় হয়। তাহলে দেখো আমি যদি এখন উচ্চারণ করি, এটাকে আমরা উচ্চারণ করি কি ব্যথা, ব্যা ব্যা। আমরা কি ব্যথা বলি? ব্যথা, তুমি মনে ব্যথা দিয়েছো এরকম বলি না তো। আমরা এটাকে উচ্চারণ করি কি ব্যথা, ব্যা। মুখের চোয়াল খুলে যায়, যদি মুখের চোয়াল খুলে যায় হয়। এই যে দেখো, এই যে যদিও এখানে একটা সূত্র আকারে আছে, প্রথমে জফলা থাকলে তারপরে উচ্চারণ থাকলে দিয়ে লিখবো, কিন্তু আমরা তো অন্যভাবেও পারি। ব্যা, আমার মুখের চোয়াল খুলে যায়, আর মুখের চোয়াল খুলে গেলে কি আসবে? একটা হয়ে যায়। এই যে আমার কথা কি বুঝতে পারলে? এবার একটু আসো, আমরা তো এটাকে ব্যথা বলি না, ব্যথা বলি? আমরা তো ব্যথা বলি না, আমরা বলি ব্যথা, ব্যা, মুখের চোয়াল খুলে যায়। আর যদি আমরা বলি ব্যথা তাহলে তো মুখের চোয়াল খুলে না, এটা তো অশুদ্ধ। ওকে, দেখি এখন যদি আমি একটা উদাহরণ দিই, ব্যক্ত, মনোযোগ দাও, ব্যক্ত, এখানে কি একটা যুক্ত বর্ণ আছে না? সবসময় মনে রাখবে, আমি এখানে একটু লিখে দিই, যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটির উচ্চারণ, দ্বিতীয় বর্ণটির স্বরধ্বনির উচ্চারণ খেয়াল রাখতে হয়, উচ্চারণ খেয়াল করতে হবে। খেয়াল করো কি লিখে দিয়েছি, যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটির স্বরধ্বনির উচ্চারণ খেয়াল করতে হবে। এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখো তো এখানে যুক্ত বর্ণ কোনটা? এখানে যুক্ত বর্ণ হচ্ছে কয় ত, তাই না? এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাই? ক যোগ ত। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে, এই যে দেখো, এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই ক যোগ ত। এখন নরমালি আমরা যখন ক বলি, ক, কে এ, ক, যখন ত বলি টি এ, ত। আর এই মানে কি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ, কোন সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ উচ্চারণে যদি আসে, ওই হইল অ, ওই হইল কি বলো? অ। আমরা উচ্চারণ করি কি ক, একটা অয়ের উচ্চারণ হয়, ত একটা অয়ের উচ্চারণ হয়। তো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় যদি আসে বা আসে, তাহলে একটু দেখো তো, আমরা যখন উচ্চারণ করব, এদিকে খেয়াল করো, আমরা যখন উচ্চারণ লিখব তখন আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটা স্বরধ্বনি খেয়াল রাখবো। ত, টি এ, তয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে, আছে না বলো? প্রশ্ন হচ্ছে যুক্ত বর্ণের কেন প্রথম বর্ণের স্বরধ্বনির উচ্চারণটা খেয়াল করব না? আমরা কেন যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটির স্বরধ্বনির উচ্চারণ খেয়াল করব? কারণ আছে। দেখো তো, এই যুক্ত বর্ণটা ভাঙলে পাই ক যুক্ত। তাহলে আমি লিখে দিয়েছি যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটির স্বরধ্বনি খেয়াল রাখবো, প্রথম বর্ণটা রাখবো না।
তাহলে ত, টি এ, আর এই এ মানে অ, ত। তাহলে কি হইল দেখো তো, প্রথমে জফলা আছে, এরপরে দ্বিতীয় বর্ণে কি আছে, অ আছে না? দ্বিতীয় বর্ণে প্রথম বর্ণর স্বরধ্বনি কাউন্ট করব না আমরা সবসময়। আমি আবার বলি এক কথা, দেখো বারবার বলছি, আমরা যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণের স্বরধ্বনি কাউন্ট করব না, কাউন্ট করব দ্বিতীয় বর্ণের স্বরধ্বনি। তাহলে দেখো এখানে জফলার পরে কি আছে, অ। তাহলে কি লিখে দিয়েছি, জফলার পরে অ অথবা আ উচ্চারণ যদি থাকে, যে কোনো একটা অ অথবা উচ্চারণ, তাহলে এ দিয়ে লিখতে হয়। তাহলে আমরা এখন কি দিয়ে লিখবো, এ দিয়ে লিখবো। তাহলে এটার উচ্চারণ কি হবে জানো, ব্যাক। তো প্রশ্ন হচ্ছে এখানে কেন এ হইল, বানানে আকার নাই, দেখো বানানে কিন্তু আকার নেই, উচ্চারণে আকার আসে, এই আকারটা এই যে এর আকার। আর কেন এখানে আকার হইল, এ হইল, কারণ মুখের চোয়াল দুটি খুলে যায়। আমরা এটাকে উচ্চারণ করি কি, ব্যক্ত না ব্যক্ত, আমরা উচ্চারণ করি ব্যা, ব্যা। মুখের চোয়াল খুলে যায়, যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এর উচ্চারণ কি হয়ে যায়, এ হয়ে যায়। তাহলে সহজ কথা, মুখের চোয়াল খুলে গেলে এ দিয়ে লিখব, এত কিছু জানার দরকার নেই। আমার মুখের চোয়াল যদি খুলে যায় এ দিয়ে লিখব, যেমন ব্যথা, ব্যা, মুখের চোয়াল খুলে গেছে, মুখের চোয়াল খুলে গেলে এ দিয়ে লিখব। এখানেও দেখো মুখের চোয়াল খুলে যায়, ব্যক্ত, ব্যা, এই জন্য এ দিয়ে লিখি। বুঝতে কি পারলে, বানানে কিন্তু আকার থাকবে না, উচ্চারণে আকার আসবে, এই আকারটা একারের আ। ওকে, এবার দেখো তো আমি আরো কিছু শব্দ আমি এখান থেকে দিই বা এখান থেকেও দিতে পারি, খেয়াল করো। ব্যবহার, দেখো প্রথমে জফলা আছে, আর আমরা জফলার পরের বর্ণটা কাউন্ট করব। এদিকে দেখো, সবসময় জফলার পরের বর্ণটা দেখব। তাহলে এখানে জফলার পরে কি আছে, ব, বি এ, ব। আমরা জানি যে সকল সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে একটা অ এর উচ্চারণ আছে, অ, ব। তাহলে দেখো তো জফলার পরে একটা অ এর উচ্চারণ আছে, তাহলে জফলার পরে অ অথবা আ উচ্চারণ থাকলে এ দিয়ে লিখবো, এই যে এ দিয়ে লিখবো এখন। তাহলে দেখো জফলার পরে অ অথবা আ উচ্চারণ থাকলে, অ অথবা আ উচ্চারণ থাকলে এ দিয়ে লিখবো। তাহলে এখন এই এ যুক্ত করে দিলাম, এই যে ব্যা, এই আকারটা আসছে, যে এর আকার আছে। এবার বলো তো, ব্যবহার, এখানে কেন ওকার হইল, তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে কি শিখিয়েছিলাম, অ কখন ও হয়ে যায়, অ কখন ওকার হয়ে যায়, এটা তোমাদের, অ কখন ওকার হয়ে যায়, মুখের চোয়াল দুটি বুজে থাকলে, মুখের চোয়াল দুটি বুজে থাকলে বা বন্ধ থাকলে, মুখের চোয়াল দুটি বুজে থাকলে বা বন্ধ থাকলে অ এর উচ্চারণ ওকার হইয়া যায়। সহজ কথা, মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে আমরা এ দিয়ে লিখব, মুখের চোয়াল খুলে গেলে এ। আর মুখের চোয়াল যদি বন্ধ থাকে ও, 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 তাহলে আমরা ও দিয়ে লিখব। দুইটা বিপরীত, এ লিখব, দেখো আমি এক কথা বারবার লিখে দিচ্ছি, মুখের, মুখের চোয়াল দুটি খুললে, মুখের চোয়াল দুটি খুললে আমরা এ দিয়ে লিখব, এ, চোয়াল খুলে যায়। আর ও,
ও লিখব মুখের চোয়াল দুটি বুজে থাকলে অথবা বন্ধ থাকলে, মুখের চোয়াল দুটি বুজে থাকলে বা বন্ধ থাকলে ও দিয়ে লিখবো। এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবা। মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে আর মুখের চোয়াল দুটি যদি বুজে থাকে বা বন্ধ থাকে তাহলে ও। ও মুখের চোয়াল বুজে থাকে, তাহলে মুখের চোয়াল বুজে থাকলে ও দিয়ে লিখবো। আর মুখের চোয়াল যদি খুলে যায়, বিপরীত না, মুখের চোয়াল খুললে দিয়ে লিখবো, আর মুখের চোয়াল বুজে থাকলে ও দিয়ে লিখবো। তাহলে দেখো তো, এই যে ব্যবহার, বো বো বো, চোয়াল খোলে না, এই জন্য ওকার, এই ওকার এখানে। আর রয়ের নিচে কেন হসন্ত দিয়েছি মনে আছে তো? র, এই যে র আর এ র, আমরা সিঙ্গেল ভাবে যদি উচ্চারণ করি রয়ের মধ্যে একটা অ উচ্চারণ হয়, র একটা অ। কিন্তু দেখো এখানে কিন্তু অ উচ্চারণ হয় নাই। আমরা কি বলি ব্যবহারও, আমরা বলি র, কিন্তু এখানে বলি ব্যবহার। এখানে কিন্তু অয়ের উচ্চারণটা হয় নাই। বুঝতে গিয়ে পারলে এখানে অয়ের উচ্চারণ হয় নাই। যদি অয়ের উচ্চারণ না হয় তাহলে আমরা হসন্ত দিব। ওকে, অনেক বুঝাইলাম। দেখি এদিকে ব্যবচ্ছেদ, প্রথমে জফলা, এই যে দেখো প্রথমে জফলা আছে, তাই না? এরপরে কি আছে? ব। আমরা সবসময় জফলা দেখব আর জফলার পরের বর্ণটা খেয়াল রাখবো, জফলা আর জফলার পরের বর্ণটা, জাস্ট এটুকু। তাহলে পরের বর্ণ কি? ব, বি এ। বয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে না? আছে, ব একটা অয়ের উচ্চারণ আছে। তাহলে এটার উচ্চারণ কি হবে বলতো? এই যে জফলার পরে, এই যে প্রথমে জফলা, এরপরে অ উচ্চারণ থাকলে দিয়ে লিখব। তাহলে এখন আমি যদি দিয়ে লিখি, এই যে ব্যা, এই যে এর আকার এখানে চলে আসছে, ব্যবো, এই যুক্ত বর্ণ ভেঙে দিতে হবে, ব্যবচ্ছেদ। উচ্চারণ লেখার সময় সবসময় যুক্ত বর্ণ ভেঙে দিবে। আমার কথা কি বুঝতে পারলে? বলো। ব্যবচ্ছেদ মানে কাটাকাটি করা, এটা বায়োলজিক্যাল শব্দ, কাটাছেঁড়া করা। ওকে, এবার একটু দেখি শব্দের মধ্যে আরো আছে, এতক্ষণ তো আমরা দেখালাম। এবার করো তো ব্যতীত, ব্যতীত। এবার আমরা প্রথম জফলাটা দেখব আর তারপরের বর্ণটা খেয়াল রাখবো। তাহলে প্রথমে আছে জফলা, আর এই জফলা পরে দেখো একটা দীর্ঘ ই আছে। আমরা সবসময় জফলার পরের যে ব্যঞ্জন বর্ণ থাকবে ওই ব্যঞ্জন বর্ণের স্বরধ্বনিটা খেয়াল রাখবো। জফলার পরের বর্ণ কি? ত, আর ত এর সঙ্গে স্বরধ্বনি আছে কি? দীর্ঘ ই। তাহলে জফলার পরের ব্যঞ্জন বর্ণের স্বরধ্বনি খেয়াল রাখবো। তাহলে দেখো এবার কিন্তু জফলার পরে অ আ উচ্চারণ নাই। আমি কি লিখে দিয়েছিলাম? জফলার পরে যদি, দেখো জফলার পরে যদি অ অথবা আ উচ্চারণ না থাকে তাহলে আমরা কি দিয়ে লিখব? একার, এই যে একার। তাহলে জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে একার দিয়ে লিখব। দেখো তো এবার তো জফলার পরে অ আ নাই, অ আ নাই, তাহলে এখন আমরা একার দিয়ে লিখব। একার, এই যে একার, এই একারটা দেখো, এই যে বে, এই একার, এই একারটা এখানে আসছে। উচ্চারণ লেখার সময় দীর্ঘ ইকার কি হয়? হ্রস্ব ইকার। দীর্ঘ ইকার কি হয়ে যায় উচ্চারণ লেখার সময়? হ্রস্ব ইকার। এর আগের ক্লাসে বুঝিয়েছি। ব্যতীত,
ওকার। কেন ওকার? মুখের চোয়াল খুলে না, ব্যতীত। তো চোয়াল যদি না খুলে তাহলে ওকার। আমার কথা কি বুঝতে পারলে? দেখো, এবার যদি আমি বলি এদিকে ব্যক্তি, খেয়াল করো, ব্যক্তি, প্রথমে জফলা আছে না, আমরা জফলা দেখব। আর এই যুক্ত বর্ণটা ভাঙলে কি পাই? ক আর ত, এটা পাই না? আমি কি শিখিয়েছিলাম? যুক্ত বর্ণের সবসময় দ্বিতীয় বর্ণটা স্বরধ্বনি খেয়াল রাখতে হবে। তাহলে ত, টি এ, এ আসা মানে এ হইল অ, ত। আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ত, একটা অ এর উচ্চারণ হয়। যুক্ত বর্ণের কখনো প্রথম বর্ণের স্বরধ্বনি খেয়াল করবে না, দ্বিতীয় বর্ণের স্বরধ্বনি দেখবে। এবার দেখো তো, এখানে একটা ব্যাপার আছে। আমরা তো জানি, এর আগের যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে দেখো, ধরো এটা আগের উদাহরণটা কেমন ছিল? ব্যক্ত, তাই তো? জফলা, তারপরে দ্বিতীয় বর্ণে তয়ের সঙ্গে একটা অ আছে। কিন্তু আমি যদি এখন এটাকে বলি ব্যক্তি, দেখো তো, প্রথমে জফলা, এরপরে ক, আর তয়ের সঙ্গে এবার কি স্বরধ্বনি আছে? রস্বই। দেখছো রস্বই আছে না? এই যে রস্বইকার, এটা তো চোখে দেখা যায়। খেয়াল করো, আমি যখন ব্যক্ত বুঝিয়েছিলাম তখন তয়ের সঙ্গে একটা অ উচ্চারণ ছিল। আমরা সবসময় দ্বিতীয় বর্ণটার স্বরধ্বনি খেয়াল রাখবো। এবার দ্বিতীয় বর্ণের সঙ্গে কি আছে? রস্বইকার আছে না? তাহলে আমি কি শিখিয়েছি? জফলার পরে এখানে তো রস্বই উচ্চারণ, প্রথম বর্ণ তো আমরা উচ্চারণ করব না, স্বরধ্বনির উচ্চারণ খেয়াল রাখবো না। আমরা সবসময় যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণের স্বরধ্বনি দেখব। তাহলে এখানে জফলার পরে রস্বই আছে। আর অ, জফলার পরে যদি অ আ উচ্চারণ না থাকে তাহলে আমরা কি দিয়ে লিখবো? একার। একার, এই একার, এই একার, একার দিলে কি হয় জানো? ব্যক্তি। এই একারটা কোথা থেকে আসছে? এই একারটাই এখানের একার। আর এটার উচ্চারণ হচ্ছে ব্যক্ত। দুইটা এক জিনিস না, এটা ব্যক্ত, এটা ব্যক্তি। খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। আমি খুব ধীরে ধীরে বুঝাচ্ছি, কারণ আমি চাই তোমরা সবাই বুঝো। দেখো তো, এবার যদি শব্দের মধ্যে অথবা শেষে জফলা থাকে তাহলে দুইবার উচ্চারণ হবে। গদ্য, গদ্য, শেষে জফলা আছে না? শেষে জফলা থাকলে খেয়াল করো, শেষে যদি জফলা থাকে তাহলে জফলা বিশিষ্ট বর্ণ দুইবার উচ্চারণ হবে। তাহলে এটার উচ্চারণ কি? গোদ দো। কেন ওকার হইল? এই যে দেখো, আমার মুখের চোয়াল খুলে না, গদ্য, গদ্য, মুখের চোয়াল না খুললে ওকার। আর আরেকটা সহজ টেকনিক শিখিয়ে দিই, বাংলা ইংরেজিতে ট্রান্সলেট করো, মানে ইংরেজি গদ্য, এই ও মানে ওকার, ও মানে কি? ওকার, এই যে ওকার, এই ওকার, এভাবেও পারো। দেখো তো, এখন যে দুইটা উদাহরণ দেব খুবই গুরুত্বপূর্ণ, খুবই পরীক্ষায় আসে। একটাতে জফলা, এটাতে কি আছে? জফলা। আর এটাতে কি? মফলা। এদিকে মধ্যে অথবা শেষে যদি ফলা থাকে তাহলে এই বর্ণ দুইবার উচ্চারণ হবে। এখানেও তো ফলা আছে, শেষে দুইবার উচ্চারণ হবে।
ফলা মধ্যে থাকুক আর শেষে থাকুক ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে, কিন্তু মফলার একটা কন্ডিশন আছে, গত ক্লাসে বুঝিয়েছিলাম। এই যে মফলা যদি মধ্যে অথবা শেষে থাকে ওই বর্ণ দুইবার উচ্চারণ হয়, আর দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু, মনে আছে? মফলা থাকলে কি দিতে হয়? চন্দ্রবিন্দু দিতে হয়। মফলা যদি প্রথমে থাকে তাহলে প্রথম বর্ণের উপর চন্দ্রবিন্দু, আর মফলা যদি মধ্যে অথবা শেষে থাকে তাহলে তো, যেমন এই যে এটা ভাঙলে কি পাই? দ যোগ ম না, দ যোগ মফলা, এটা ভাঙলে তো মফলা যদি শেষে থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হবে, আর সবসময় দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু। তাহলে দেখো এটার ইংরেজি উচ্চারণটা কি হয়? পদ্য। আর এটার ইংরেজি উচ্চারণ পদ্ম। এই যে দেখো ও দুইবার, তাহলে পদ দো, দেখো দুইবার, দুইটা উকার। আর এই এটা দেখো প, পদ দো, আর এই যে দ্বিতীয় উচ্চারিত বর্ণের উপর চন্দ্রবিন্দু। শুধু মফলা থাকলেই চন্দ্রবিন্দু দিতে হয়, অন্য কোনো ফলায় চন্দ্রবিন্দু আসবে না। মফলা থাকলে, এটা হলো পদ্ম, এটা হলো পদ্য, লিখেছ? দেখি তো, শস্য, শেষে জফলা আছে, তো মধ্যে অথবা শেষে জফলা থাকলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হয়। আমরা জানি, এদিকে তাকাও, উচ্চারণ লেখার সময় দন্তস্বর পরিবর্তে কি দিতে হয়? তালব্য স। উচ্চারণ লেখার সময় দন্তস্বর পরিবর্তে কি দিতে হয়? তালব্য স। শিখিয়েছি না? এখন এটার উচ্চারণ কি জানো? ইংরেজিটা দেখো, হ্যাঁ, শোষ শো। আমরা কি এটা বলি? আমরা কি এটা বলি শস্য? শস্য বলি? আমরা উচ্চারণ করি তো শস্য। তাহলে দেখো এই ও মানে ওকার, তাহলে দেখো এই ওকারটা এটার সঙ্গে যুক্ত হইলে শো, এই যে তালব্য সাটা নেমে আসছে, শোষ, এই যে আবার স, শস্য। বুঝতে কি পারলে? এই যে কেন ওকার হইল, এই যে ও শো, এস ও, এই যে এস ও, এই যে এস, আবার এস এস, ও মানে ওকার, ও মানে ওকার। পারবে না? দেখি তো, অত্যন্ত, অত্যন্ত। এবার হচ্ছে মধ্যে, জফলা যদি শব্দের মধ্যে থাকে তাহলে ওই মধ্যের বর্ণটা দুইবার উচ্চারণ হবে। যে কোনো ফলা মধ্যে থাকুক আর শেষে থাকুক ওই বর্ণ দুইবার উচ্চারণ হয়। এটার উচ্চারণটা হবে ওত। আগে ইংরেজিটা দেখো, ওত, খেয়াল করো, তোন তো। তোমরা বাংলায় SMS করো না? বাংলা তো আর লিখো না, মিঠু স্যারের কাছে পড়ো কিন্তু বাংলা SMS করো না, সব বাংলিশ করে SMS লিখো। এভাবেই তো করো। এই যে দেখো ওত, তোন তো, এখানে কয়টা ও আছে? তিনটা। আর তিনটা ও মানে তিনটা ওকার হবে। ওকার হবে কয়টা? তিনটা। তিনটা ওকার। তাহলে তিনটা ওকার দিই, এই যে ওত, আবার ওকার, তোন, আবার ওকার, অত্যন্ত। কঠিন কিছু? একটু মাথা কাটাও। আমি খুব ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি, কারণ এই জফলা দিয়ে পরীক্ষায় আসে তোমাদের। তাহলে দেখো, হসন্ত কেন দিলাম? দুইটাতে আমরা হসন্ত দিয়েছি, কারণ ত আর ন, টি এ ত, এন এ ন,
আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ত, একটা অ এর উচ্চারণ হয়। আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ন, একটা অ এর উচ্চারণ হয়। কিন্তু এখানে তো আমার অ এর উচ্চারণ হয় নাই, হয়েছে? এখানেও অ এর উচ্চারণ হয় নাই। যদি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অ এর উচ্চারণ না হয় তাহলে হসন্ত দিবে। সবাই বুঝতে পারলে? সবাই? আচ্ছা, এবার একটু দেখো, লিখো উচ্চারণ লেখার সময় কখনো কখনো, উচ্চারণ লেখার সময় কখনো কখনো মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ বসাতে হয়। লিখো উচ্চারণ লেখার সময় কখনো কখনো মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ বসাতে হয়। লিখেছ? এখন তোমাকে জানতে হবে মহাপ্রাণ বর্ণটা কি আর অল্প প্রাণ বর্ণটা কি। দেখো, মহাপ্রাণ বর্ণ আমি টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি। মহাপ্রাণ বর্ণ আর অল্প প্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকে, মহাপ্রাণ বর্ণে এইচ এর উচ্চারণটা থাকবে, আর অল্প প্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকে না। দেখো তো, মহাপ্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকবে আর অল্প প্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকবে না। আমি ব্যাখ্যা দিচ্ছি, এদিকে খেয়াল করো। ক কে এ, খ কে এইচ এ, গ জি এ, ঘ জি এইচ এ। এইচ এর উচ্চারণ যদি থাকে ওইটা মহাপ্রাণ। এই যে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মহা, এইচ এর উচ্চারণ আছে, এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ, আর এইচ এর উচ্চারণ না থাকলে অল্প প্রাণ। অল্প প্রাণ, এখানে একটা টেকনিক লুকিয়ে আছে। অল্প প্রাণ আর মহাপ্রাণ হওয়ার কন্ডিশন আছে, এদিকে তাকাও। অল্প প্রাণ আর মহাপ্রাণ বর্ণ হওয়ার কন্ডিশন কি জানো? সবসময় দেখবে অল্প প্রাণ আর মহাপ্রাণের মধ্যে বর্ণ কমন থাকে। এই যে দেখো, কে এ আর কে এইচ এ কমন আছে, কে এ। দেখো, গ আর ঘ এর মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন আছে, গ। এইটা আগে বুঝো। তুমি এমনিতেই অল্প প্রাণ মহাপ্রাণ বলতে পারবে না। দেখবে যে অল্প প্রাণ আর মহাপ্রাণের মধ্যে সবসময় দেখবে ব্যঞ্জন বর্ণ কমন থাকে। তাহলে কি আমরা এটা বলতে পারি মহাপ্রাণ বর্ণের মধ্যে সবসময় অল্প প্রাণ বর্ণ থাকবে? এই যে ক, এটা অল্প প্রাণ না, কে এ। আবার দেখো খ, খ এর মধ্যেও তো ক আছে। দেখো তো, গ অল্প প্রাণ, এইচ এর উচ্চারণ নাই। কিন্তু আমি যদি বলি ঘ, দেখো ঘ এর মধ্যে অল্প প্রাণ আছে, গ। এই যে জি এ, এই যে গ, এই যে খ এর মধ্যে ক কমন আছে, ঘ এর মধ্যে গ কমন আছে। তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণ হওয়ার কন্ডিশন আছে, দুইটার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকতে হবে। সহজ কথায় আমরা বলতে পারি মহাপ্রাণ বর্ণের মধ্যে অল্প প্রাণ বর্ণ কমন থাকে। এখন প্রশ্ন হচ্ছে ক খ গ ঘ উম। ধরো উ ম, উমর সঙ্গে কোনো ব্যঞ্জন বর্ণের কমন আছে? কমন নাই। এই জন্য উম অল্প প্রাণ না, মহাপ্রাণ না। এটা নাসিক্য বর্ণ, অনুনাসিক বর্ণ। যারা বুঝো নাই ভালো করে খেয়াল করো। প, ফ, ব, ভ,
এই যে দেখো, আমি ম দিলাম, সমস্যা নেই। পি এ, প, পি এইচ এ। দেখো তো ফয়ের মধ্যে কিন্তু প আছে, এই যে এইচ এর উচ্চারণ থাকলে এটা মহাপ্রাণ, এইচ এর উচ্চারণ না থাকলে এটা অল্প প্রাণ। ওই যে বালক, এদিকে তাকাও, ব, বি এ, ভ, বি এইচ এ। এইচ এর উচ্চারণ না থাকলে অল্প প্রাণ, আর এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ। এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ। দেখো তো প আর ভয়ের মধ্যে কমন আছে প, ব আর ভয়ের মধ্যে কমন আছে ব। দেখো মহাপ্রাণের মধ্যে সবসময় অল্প প্রাণ থাকে, এই যে মহাপ্রাণের মধ্যে সবসময় অল্প প্রাণটা থাকে। এই যে দেখো মহাপ্রাণের মধ্যে সবসময় অল্প প্রাণ থাকে, সবসময় দেখবে মহাপ্রাণের মধ্যে অল্প প্রাণটা থাকে। এই যে মহাপ্রাণের মধ্যে অল্প প্রাণ থাকে। ম, কেন ম, এম এ। এখন তুমি বলতে পারো স্যার ম, এখানে তো এইচ এর উচ্চারণ নাই, এটা অল্প প্রাণ। ন, এই ময়ের সঙ্গে আর কোনো ব্যঞ্জন বর্ণের কমন আছে? ময়ের কোনো মহাপ্রাণ আছে? নাই তো। তাহলে এটা অল্প প্রাণও না, মহাপ্রাণও না, এগুলো নাসিক বর্ণ। আচ্ছা ওকে, আমার টেকনিকটা কি আগে দেখো তো, আমি কি দিয়েছি। উচ্চারণ লেখার সময় কখনো কখনো মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ বসাতে হয়। তোমরা কি মহাপ্রাণ বর্ণটা আর অল্প প্রাণ বর্ণটা চিনতে পারলে? আচ্ছা আমি যদি বলি অল্প প্রাণ বর্ণ, আমার আমার বুঝাইতে ভালো লাগে, দেখো আমি অনেক সময় নিয়ে বুঝাচ্ছি তোমাদের। আমি যদি বলি যে একটা মহাপ্রাণ বর্ণকে অল্প প্রাণ বর্ণ করো, বা আমি যদি বলি একটা অল্প প্রাণ বর্ণকে মহাপ্রাণ বর্ণ করো, সহজ। সহজটা কি জানো? এদিকে যদি আমি মহাপ্রাণ বর্ণ থেকে অল্প প্রাণ বানাতে চাই, এদিকে তাকাও, ধরো খ, কে এইচ এ, খ, তাই তো। এখন এই মহাপ্রাণ থেকে আমি অল্প প্রাণ বর্ণ বানাবো, এদিকে মহাপ্রাণ বর্ণ থেকে যদি আমি অল্প প্রাণ বানাইতে চাই, মাঝখানের এইচ বাদ দিয়ে দেব, ক, এই যে ক, অল্প প্রাণ। মহাপ্রাণ বর্ণ থেকে আমি অল্প প্রাণ বর্ণ বানাবো কিভাবে? মাঝখানের এইচ বাদ দিলেই তো অল্প প্রাণ হয়ে যায়। বুঝতে পারছো বালক? দেখো তো এদিকে, আবার যদি আমি অল্প প্রাণ বর্ণ থেকে এদিকে অল্প প্রাণ বর্ণ থেকে যদি আমি মহাপ্রাণ বর্ণ বানাতে চাই, অল্প প্রাণ বর্ণ থেকে যদি আমি মহাপ্রাণ বর্ণ বানাতে চাই, কিভাবে বানাবো? এদিকে দেখো, ধরো অল্প প্রাণ বর্ণ ছিল ব, বি এ, ব। এখন অল্প প্রাণ বর্ণ থেকে মহাপ্রাণ আনতে গেলে আমি মাঝখানে একটা এইচ দিয়ে দেব, মাঝখানে এইচ, মাঝখানে এইচ দিলেই তো এটা মহাপ্রাণ হয়ে যায়, ভ। সহজ জিনিস। যদি অল্প প্রাণ থেকে মহাপ্রাণ থেকে অল্প প্রাণ আনতে চাও, তাহলে এইচ বাদ দিয়ে দিবে। আর অল্প প্রাণ থেকে মহাপ্রাণ বর্ণ আনতে চাইলে মাঝখানে এইচ দিবে। আমি কি বুঝাতে পারছি? দেখি তো, খেয়াল করো। এই ধ শব্দটা কি? ধ, ডি এইচ এ, ধ, তাই না? বলো তো এটার অল্প প্রাণ বর্ণ কি হবে? প্রথমত এদিকে দেখো, ধ, এইচ এর উচ্চারণ আছে না? এইচ এর উচ্চারণ থাকলে এটা কোন বর্ণ? মহাপ্রাণ বর্ণ। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এইচ এর উচ্চারণ আছে, মহাপ্রাণ বর্ণ। এখন আমি যদি বলি এই মহাপ্রাণ বর্ণটাকে অল্প প্রাণ বর্ণ বানাও, তাহলে দেখো আমরা কিভাবে বানাবো। মাঝখানের এইচ বাদ দিই, মাঝখানের এইচ বাদ দিলে এই যে দেখো দ, এই যে দ, মহাপ্রাণ বর্ণ থেকে অল্প প্রাণ যদি আনতে চাও, মাইনাস এইচ, মাইনাস এইচ। আর আমি যদি এখন বলি
খেয়াল করো সবাই, জ, জে এ, জ। এখানে তো এইচ এর উচ্চারণ নাই। এইচ এর উচ্চারণ না থাকলে এটা কোন বর্ণ? অল্প প্রাণ বর্ণ। কথা বলতে হবে তো। আমি যদি এখন বলি যে এই অল্প প্রাণ বর্ণটাকে মহাপ্রাণ বর্ণ বানাও, অল্প প্রাণকে মহাপ্রাণ বর্ণ বানাও, কি করবে জানো? একটা এইচ যুক্ত করে দেবে, এইচ প্লাস। তাহলে আমি যদি এখন মাঝখানে একটা এইচ যুক্ত করে দিই, মাঝখানে এইচ যুক্ত করে দিলে কি হবে? ঝ। তাহলে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ বর্ণ আনতে গেলে মাঝখানে এইচ যোগ করব, আর মহাপ্রাণ থেকে অল্প প্রাণ আনতে গেলে এইচ মাইনাস করে দেব। এইটুকু বুঝছো? এখন আমি শব্দের উচ্চারণে যাব। দেখো এদিকে তাকাও, মাধ্যম। বলো তো এই শব্দে মহাপ্রাণ বর্ণ কোনটা? এই শব্দে মহাপ্রাণ বর্ণ কোনটা? আমি একটু দেখি আমার টেকনিক। আমি যে টেকনিক শেখাচ্ছি মই ঠিক, আমার টেকনিক স্মার্ট ওয়েতে শিখতে হবে। দেখো তোমাদের বইয়ে অল্প প্রাণ মহাপ্রাণ কি শিখিয়েছে। ম, এম এ, ধ, ডি এইচ এ, ধ, ম, এম এ। মহাপ্রাণ বর্ণ কোনটা? এইচ এর উচ্চারণ থাকলে ওইটা মহাপ্রাণ বর্ণ। শিখিয়েছি না? মহাপ্রাণ বর্ণ। আমার কথা বুঝতে পারছো বাবা? এখন উচ্চারণ লেখার সময় কি করতে হবে জানো? এই যে মহাপ্রাণ বর্ণে একটা জফলা আছে না, যদি মহাপ্রাণ বর্ণে জফলা থাকে তাহলে ওই মহাপ্রাণ বর্ণের আগে একটা অল্প প্রাণ বর্ণ আনতে হবে। এই মহাপ্রাণ বর্ণের আগে আমরা একটা অল্প প্রাণ বর্ণ আনবো। তাহলে মহাপ্রাণ বর্ণের আগে আমাকে কি বর্ণ বানাইতে হবে? অল্প প্রাণ বর্ণ। এই ধটাকে অল্প প্রাণ বর্ণ বানাও তো। এইচ বাদ দিলে কি হয়? এই যে মহাপ্রাণ তো ধ, ডি এইচ এ, এটার আগে যদি আমি অল্প প্রাণ বর্ণ বানাইতে চাই, এইচ বাদ দিই, ডি এ, আর ডি এ মানে দ, আর ডি এইচ মানে ধ, ধ। তাহলে এটার উচ্চারণ কি হবে দেখো? মাদ ধম। এই যে দেখো ধ মহাপ্রাণ, ডি এইচ এ মহাপ্রাণ বর্ণ, আর এই মহাপ্রাণ বর্ণ দ, ডি এ, এই দ তো অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ না? মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ। মাধ্যম। বুঝতে কি পারলে? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবে, মহাপ্রাণ বর্ণে যদি জফলা থাকে, আরো কিছু ক্ষেত্রে হতে পারে, সেটাও দেখাবো। তাহলে মহাপ্রাণ বর্ণের আগে কি আনবে? অল্প প্রাণ। এখন তোমরা কতটুকু বুঝলে আমি সেটা একটু দেখি। খেয়াল করো তো, এখানে মহাপ্রাণ বর্ণ কোনটা? কোনটা? হ্যাঁ, ভ। এই যে এস এ স, আর ভ, বি এইচ এ, ভ। এইচ এর উচ্চারণ থাকলে ওইটা মহাপ্রাণ বর্ণ। এখন মনে রাখবে, মহাপ্রাণ বর্ণে জফলা থাকলে মহাপ্রাণ বর্ণের আগে আমার কি আনতে হবে? অল্প প্রাণ বর্ণ আনতে হবে। মহাপ্রাণ বর্ণের আগে অল্প বর্ণ। দেখো তো এখন ভ, বি এইচ এ, ভ মহাপ্রাণ বর্ণ। তাহলে মহাপ্রাণ বর্ণের আগে যদি আমি অল্প প্রাণ বর্ণ আনতে চাই, এইচ বাদ দিই, বি এ, ব। এখন উচ্চারণটা কি হবে জানো? দেখো উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হবে? তালব্য স। তালব্য স হবে না? সভ্য, সভ্য। এই যে দেখো ভ, বি এইচ এ মহাপ্রাণ বর্ণ। এই যে দেখো ব,
বি এ অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ, দেখছ? মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ। বুঝতে পারলে বাবা? এত আদর করে কেউ বুঝাবে না, কি দরকার এত সময় নিয়ে বুঝানো? বুঝাবে বালিকা? এত ভালোবাসা নিয়ে বুঝাবে না। মিঠু স্যার যত্ন করে বুঝাচ্ছে। দেখি, সভ্য, তোমরা এটা প্র্যাকটিস করো। এটা ভার্সেস এই এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? কি পার্থক্য? দাঁড়াও আমি একটু মাইক্রোফোনে ব্যাটারি নিয়ে নিই। এটার ইংরেজি হলো কি? ইনফরমেশন। আর এটার ইংরেজি কি জানো? থিওরি। ইনফরমেশন আর থিওরি, উচ্চারণ লিখো দেখি কি শিখাইলাম। এই বালক, তুমি তো ধ্যানে আছো, লিখো। আমি চাই তোমরা ভুল করো, ভুল করলে শেখা যায়। সবাই লিখেছ? আমি চাই তোমরা ভুল করো, ভুল থেকে শেখা যায়। আর যারা চুপচাপ বসে থাকো তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কাজ করে তার কি হবে? ভুল হবে। যে কাজ করে না তার ভুল হবে না। আবার দেখবে মজার ব্যাপার হচ্ছে, যে কাজ করে তার সমালোচনা হয়, আর যে কোনো কাজেই করে না তার কোনো সমালোচনা নাই। এই জন্য তোমরা প্র্যাকটিস করো, ভুল করো, ভুল করার পর আবার শিখে ফেলো, কিন্তু বসে থাকতে পারবে না। দেখো তো, এই ত আর থ কোনটা মহাপ্রাণ? থ। এই যে ত, টি এ, থ, টি এইচ এ, এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ বর্ণ, আর এইচ এর উচ্চারণ না থাকলে তো অল্প প্রাণ, এটা আমরা জানি। আচ্ছা, মহাপ্রাণ বর্ণে যদি জফলা থাকে তাহলে মহাপ্রাণ বর্ণের আগে আমরা কি বসিয়ে দেব? অল্প প্রাণ। অল্প প্রাণ বর্ণ বসিয়ে দেব। মহাপ্রাণ বর্ণে যদি জফলা থাকে তাহলে অল্প প্রাণ বসিয়ে দেব। আচ্ছা, মহাপ্রাণ তো আমরা দিলাম টি এইচ এ, থ। তাহলে আমি মহাপ্রাণ বর্ণের আগে যদি অল্প প্রাণ বর্ণ বসাইতে চাই তাহলে মাঝখানে এইচ বাদ দিই, ত। এইচ বাদ দিলেই তো অল্প প্রাণ হয়ে যায়। তাহলে এটার উচ্চারণটা কি হবে জানো? তথ্য। এই যে মহাপ্রাণের আগে অল্প প্রাণ, বুঝতে কি পারলে? মহাপ্রাণের আগে অল্প প্রাণ, বালিকা বুঝতে পারছো? মহাপ্রাণের আগে অল্প প্রাণ, তথ্য। আর এই যুক্ত বর্ণ, এটার উচ্চারণ হচ্ছে তত্ত্ব। এটা হলো তত্ত্ব, থিওরি, আর এটা হলো তথ্য। দুইটার এক জিনিস না তো? এটা তথ্য, এটা কি? তত্ত্ব। বোঝা গেল? করো তো। দেখো, এটার উচ্চারণটা লিখো। আগে দেখো এখানে মহাপ্রাণ কোনটা? বলো তো, এটা মহাপ্রাণ কোনটা? হ্যাঁ, এম এ। আর এটা কি? ডি এইচ এ। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে মহাপ্রাণ, এইচ এর উচ্চারণ থাকলে ওটা মহাপ্রাণ। আর মহাপ্রাণ বর্ণে যদি জফলা থাকে তাহলে মহাপ্রাণ বর্ণের আগে আমরা কি বসাবো? অল্প প্রাণ বর্ণ বসাবো।
মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ। দেখো তো ধ, DHA, ধ। তো এটার আগে যদি আমি অল্প প্রাণ বসাই তাহলে কি হয়? দ। আমরা এইচ বাদ দিলেই তো অল্প প্রাণ হয়ে যায়। এইচ বাদ দিলে কি হয়ে যায়? অল্প প্রাণ। তাহলে দেখো এটার উচ্চারণটা কি হবে? মধ্যে, মধ্যে। এই যে দেখো মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ, এই যে মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ। বোঝা যায় বাবা? আচ্ছা, বিসর্গ, সাধারণত বিসর্গ থাকলেও মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ দিতে হয়। যেমন আমি বলি, একটা উদাহরণ দিই, দুঃখ, এটা কি বিসর্গের পরে মহাপ্রাণ আছে না? বিসর্গের পরে মহাপ্রাণ থাকলেও মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ দিতে হয়। দেখো তো খ, KHA, খ। খ এটা তো মহাপ্রাণ বর্ণ। মনে রাখবে, বিসর্গের পরে যদি মহাপ্রাণ বর্ণ থাকে তাহলে ওই মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ বর্ণ যুক্ত করতে হয়, অল্প প্রাণ বর্ণ যুক্ত করতে হয়। তো মহাপ্রাণ কি ছিল? KHA, খ। তো আমি এখন এটাকে অল্প প্রাণ বর্ণ বানাবো কিভাবে? মধ্যের এইচটা বাদ দিয়ে দিই, এইচ এর উচ্চারণ বাদ দিলেই এটা অল্প প্রাণ হয়ে যায়। তাহলে এখন দেখো এটার উচ্চারণ কি? দুঃখ। এই যে দেখো মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ, মহাপ্রাণ বর্ণের আগে এই যে ক, এই যে দেখো ক, মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ, দুঃখ। তাহলে এতক্ষণ ধরে যেটা শিখালাম, মহাপ্রাণ বর্ণে যদি জফলা থাকে তাহলে মহাপ্রাণ বর্ণের আগে আমরা কি বসাবো? অল্প প্রাণ। এমনকি বিসর্গের পরেও যদি মহাপ্রাণ থাকে তাহলে সেক্ষেত্রে মহাপ্রাণ বর্ণের আগে আমরা কি বসাবো? অল্প প্রাণ। আমার কথাকে বুঝতে পারলাম? আর একটা জায়গায়, সেটা হলো যুক্ত বর্ণ, যেটাকে আমরা বলি ক্ষীয় বা যুক্ত। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে আমরা পাই ক, খ। এখানেও দেখো তো ক, KA, খ, KHA, ক কি অল্প প্রাণ না? অল্প প্রাণ বর্ণ। আর খ এটা কি বর্ণ বলতো? মহাপ্রাণ বর্ণ। তাহলে দেখো ক্ষীয়টাকে ভাঙলে একটা পাচ্ছে অল্প প্রাণ আর একটা পাচ্ছে মহাপ্রাণ, তাই তো? তোমরা কি বুঝতে পারলে? কারো কোনো সমস্যা আছে? ওকে।